ইউজ করতে পারি। তাহলে আইএলটিএস পরীক্ষা যেটা হয়, গ্রেডটা বা ওদের স্কোরটা ক্যালকুলেট করে অলওয়েজ স্ট্রিং। ওরা কখনোই কোনো ফ্লোর ফাংশন ইউজ করে না। আবার অনেক জায়গায় আছে, যেমন আমাদের এখানে বিউবিটিতে যখন আমরা গ্রেড ক্যালকুলেট করি, বিউবিটির গ্রেডটা ক্যালকুলেট করা হয়, ও যখনই কোনো কেউ যদি 64 পায়, সফটওয়্যারকে আমরা এমন ভাবে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি, বা এটা আমাদের একটা অফিসিয়াল কথা, বাট আনঅফিসিয়াল, যে কাউকে যেন 1 মার্কের জন্য একটা গ্রেড আটকায় না রাখা। ফর এক্সাম্পল, সে টোটাল এনিওয়ে 64 পেল, তাকে যেন 64 দিয়ে আটকে রাখা হয়, তাকে যেন অ্যাটলিস্ট 65টা দেওয়া হয়, পরের গ্রেডটা যেন যায়। কেউ যদি 74 পায়, সে যেন 74ই না থাকে। এরকম একটা মেসেজ আমরা চাচ্ছি। 1 মার্কের জন্য হলে আমরা পরের গ্রেডটাই দেওয়ার চেষ্টা করি, বিকজ একটা গ্রেড অনেক সময় তার অনেক কাজে লাগতে পারে। এইভাবে আমরা বিভিন্ন নাম্বার সিস্টেমকে অটোমেটেড করে দিই, এবং এটা কি হয় যে আমরা আসলে দেখতে পাই না। তার মানে অনেকে আছে যে 80 পাইছে, সে কিন্তু অ্যাকচুয়াল মার্কার 79ও হতে পারে, তার অ্যাকচুয়াল মার্কার 79ও হতে পারে, সে কিন্তু A+ পেয়ে গেছে। তার মানে আমরা বা এই সফটওয়্যার আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার কারণে আমরা 79টাকে কি করে দিয়েছি, 80 করে দিয়েছি। তাহলে দ্যাট ইজ অ্যান ওয়ে হাউ উই ক্যান ইউজ দ্য নাম্বার সিস্টেম। এইভাবে ডিফারেন্ট সেকশনে আমরা নাম্বার সিস্টেমটা ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে, ফর এক্সাম্পল ব্যাংকের ক্ষেত্রে ওরা যদি 0.00001%ও ভুল ক্যালকুলেট করে, 0.001%ও ভুল ক্যালকুলেট করে, তাহলে তোমার আমার অ্যাকাউন্ট থেকে খুব বেশি কমবে না, হয়তো বছরে 10 পয়সা 5 পয়সা কমবে। বাট ওদের যদি ওয়ার্ল্ড ওয়াইড বা সারা দেশে যদি লাখ লাখ গ্রাহক থাকে তাদের, তাহলে কিন্তু বছর শেষে আইদার ওদের বড় একটা লস হবে, অথবা বছর শেষে বড় একটা লাভ হবে। যদি কাউকে 0.1% 2% করে কমাই দিয়ে থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল কাস্টমার সে ফিল করবে না, কিন্তু ব্যাংক এটা একটা প্রবলেমের মধ্যে পড়বে। ইন দ্যাট কেস হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, তার মানে এটাকে আমরা বলি আনসার্টেনটি। অনেক সময় থাকে, অনেক সময় আনসার্টেনটিটা আমরা এর মধ্যে অ্যাড করতে পারি, যে কতটুকু আনসার্টেনটি পর্যন্ত আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, বা কতটুকু আনসার্টেনটি পর্যন্ত আমরা এটাকে রিজেক্ট করব। তাহলে দিজ আর দ্য থিংস। তাহলে ইন দ্যাট কেস আমাদের এই ইন্টিজার ভ্যালুগুলা, যেমন আমরা বিভিন্ন ওষুধের কোম্পানিগুলো, আমরা যে ডেইলি যে গুডস গুলো নেই, ওখানে লেখা থাকে 1 কেজি, ইন্টিজার ভ্যালু 1 কেজি, বাট অ্যাকচুয়ালি ওটার বডিতে কিন্তু অনেক সময় লেখা থাকে যে অ্যাকচুয়ালি ইট ইজ নট 1 কেজি। লেখা আছে যে 1 কেজি 997 গ্রাম, 997.5 গ্রাম, অথবা প্লাস মাইনাস এরকম কিছু একটা ভ্যালু বলা থাকে। তাহলে এই ভ্যালুগুলো বলার উদ্দেশ্যটা হলো যে 997 হলে যে অ্যাকচুয়াল ভ্যালু, যদি তাহলে ওখানে অ্যাকচুয়াল ভ্যালুটা নাই। এতটুকু
আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে সেটাই আমি এটা যে আমাদের ইন্টিজার ফাংশন, তাহলে আমরা একটু যদি দেখি সিরিয়ালি এখানে, তাহলে এখানে আমাদের আজকের ক্লাসের মেইন কনসেপ্টটা হলো যে দুইটা জিনিস, একটা হলো ফ্লোর অ্যান্ড সিলিং ফাংশন, আর আরেকটা হলো ফ্লোর অ্যান্ড সিলিং এর অ্যাপ্লিকেশন। এই দুটোই মেইনলি উইল ফোকাস টুডে, যে হোয়াট ইজ ফ্লোর অ্যান্ড সিলিং ফাংশন, ফ্লোর অ্যান্ড সিলিং ফাংশনের অ্যাপ্লিকেশনটা। যদি ফ্লোর ফাংশনটা দেখো, যে ফ্লোর অফ এক্স, ফ্লোরের এই সিম্বলটা হলো এই নিচের দিকে অ্যারো, দেখতে পাচ্ছ যে নিচের দিকে অ্যারো, ফ্লোরের সিম্বলটা হলো যে নিচের দিকে অ্যারো এটা। আমি যদি একটু ইয়াতে দেখি, পেইন্ট, ওয়ান মিনিট। ফ্লোর ফাংশনের সিম্বল গুলো আমরা যেটা দেখি সেটা হলো নিচের দিকে থাকে, এই এটা ফ্লোর। আর সিলিং যদি হয় তাহলে এইটা, এটা সিলিং ফাংশন হতে পারে দুইটা। তাহলে ফ্লোরের ক্ষেত্রে ইন্টিজারের মতো এখানে যদি আমার 4.6 হয় তাহলে আমাদের এই ভ্যালুটা কত আসবে, আর এখানে যদি আমাদের 4.6 হয় তাহলে এই ভ্যালুটা কত আসবে? বলো তো তোমরা কোনটার ভ্যালু কত আসবে? 4.6 হলে 5 হবে ফ্লোর সিলিং সিলিং হলে, আর নিচেরটাতে 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 কি হবে? স্যার একটু কনফিউজ আর কি। হ্যাঁ, 4.6 হলে নিচেরটার আনসার কত হবে আর উপরেরটার আনসার কত হবে? অথবা যদি আমি এরকম দেই, এইটা দিলাম 5.9 আর এটাও দিলাম, এটার আনসার কত? এটার আনসার অ্যাকচুয়ালি হবে 4 আর এটার আনসার অ্যাকচুয়ালি হবে 5। এটার আনসার হবে 6 আর এটার আনসার হবে 5। এই ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এটাই আমরা আসলে এখানে বলতে চাচ্ছিলাম যে floor of x is the greatest integer less than or equal to x. Floor of x is the greatest integer less than or equal to x. x এর থেকে বড় বা x এর সমান এরকম একটা ইন্টিজার। আর সিলিং ইজ দ্য লিস্ট নাম্বার অফ ইকুয়াল টু অর এক্স, লিস্ট সবচেয়ে ছোট। তাহলে এখান থেকে যদি দেখি, দেখো 5.9 এটার থেকে বড় কত হতে পারে? 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, হোয়াট এভার থিং, এ লটস অফ নাম্বার ক্যান বি fall within this group. Among them, the least number is 6. Among them, least number is 6. This is why definition of ceiling is the least integer. And in case of floor, 4.6, any number less than 4.6 is, it may be 4, 5, 4, 3, 2, 1. A lots of things can be happen, but among them, which one is the greatest? 4. In case of floor function, we use the word greatest integer. In case of floor function, we use the word greatest, or in case of ceiling function, we use the integer least. এবার যদি আমরা দেখি,
যে পাই এর ফ্লোর ফাংশন কত 3, পাই এর সিলিং ফাংশন কত 4, বিকজ 3.1 ও যদি হয় তাহলে সেটাকে সিলিং করলে 4 হয়ে যাবে, পরের নাম্বারটা হয়ে যাবে ইন্টিজার নাম্বারটা। ফ্লোর আর সিলিং ফাংশন কিন্তু অনলি ইন্টিজার। নেগেটিভ পাই এর ফ্লোর ফাংশন কত -4, আর নেগেটিভ পাই এর সিলিং ফাংশন কত -3, বিকজ -4 বড় না -3 বড়, বলো তো কোনটা বড়, -4 or -3? -3 -3। তার মানে ফ্লোরের সময় হবে -4 বিকজ দিস ইজ স্মলার, আর সিলিং এর সময় হবে -3 বিকজ দিস ইজ গ্রেটার। তাহলে এখানে প্রপার্টিজ, ফ্লোর এবং সিলিং এর 14টা প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজ গুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে ফ্লোর অফ x is equal to x is equal to ceiling of x if x is a কি natural number or any kinds of integer number। তাহলে যে কোনো ইন্টিজার নাম্বারের ফ্লোরের ভ্যালুও যা, সিলিং এর ভ্যালুও তাই। তুমি কি এই ব্যাপারে ক্লিয়ার সবাই? যে কোনো ইন্টিজারের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি যদি এখানে দেই 4, এটার আনসারও 4, আমি যদি এখানে এটা লিখি এটার আনসার 4। এনি প্রবলেম হিয়ার টু আন্ডারস্ট্যান্ড? নো নো। তাহলে প্রথম প্রপার্টিসটা ঠিক এটাই বলা হচ্ছে, প্রথম প্রপার্টিসটা এটাই বলা হচ্ছে any integer any value floor of x is equal to x is equal to ceiling of x if x is a natural integer number। এবার x minus 1 is less than floor of x, less than only x, less than ceiling of x, less than x plus 1। এটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে যে ইন্টিজার হতে হবে, হোল নাম্বার হতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে x minus 1 less than floor of x, less than x, less than ceiling of x, less than x plus 1, এই সবগুলোর জন্যই এই কন্ডিশনটা ট্রু। এবার নেগেটিভ f of x, নেগেটিভ f of x এর ফ্লোর is equal to minus x এর সিলিং is the same thing। উল্টাটাও হতে পারে, নেগেটিভ f of x এর ফ্লোর or ceiling is equal to minus floor of x, দুইটাই ট্রু। যে কোনো নাম্বার দিয়ে তুমি যদি এটা ট্রাই টেস্ট করো দেখবা you will get the same condition true। এবার 4 নম্বরে floor of x and ceiling of x is equal to x belongs to real number। অর্থাৎ floor of x আর ceiling of x বের করলে কি পাবো, আমি একটা x এর কি পাবো, ভ্যালু পাবো যেটা কোথায় আছে, রিয়েল নাম্বারে আছে। এটা মিন করে যে আসলে আমার আনসারটা হবে একটা ইন্টিজার। কি রকম, আমি ধরলাম 4.5 এর ফ্লোর, আচ্ছা এটা নেই, সিলিং 4.5 মাইনাস ফ্লোর 4.5, তাহলে এটার আনসার হলো, সিলিং যদি নেই তাহলে এটা আনসার 5 আর এটার আনসার 4, এই 1, তাহলে 1 তো একটা ইন্টিজার নাম্বার। এটাই বলা হচ্ছে যে একটা যে কোনো নাম্বারের ফ্লোর আর যে কোনো নাম্বারের যদি সিলিং আমরা নেই, যদি সেটা ইন্টিজার, ইনিশিয়াল ইন্টিজার না হয়, তাহলে দুইটার আনসার কি হবে, একটা ইন্টিজার নাম্বার হবে, যেটা নাম্বার 1 এর সাথে, তার মানে কি 4 নাম্বার প্রপার্টিসে যে ভ্যালুগুলো ইনপুট এবং 1 নাম্বার প্রপার্টিসে ভ্যালুগুলো ইনপুট সেম। তাহলে এখন হলো ড্রিল চেক বক্স প্রিন্সিপাল, এটা মানে থিওরিতে আসতে পারে আর কি। let m and n be positive integer, যদি m আর n দুইটা পজিটিভ ইন্টিজার হয়, if n items are stored into m boxes, n item are stored in m boxes। ফর এক্সাম্পল তোমার কাছে 20টা চকলেট আছে, তোমার কাছে 5টা বক্স আছে,
তুমি এই 20টা চকলেটকে 5টা বক্সের মধ্যে রাখতে চাচ্ছ, এই 20টা চকলেটকে 5টা বক্সের মধ্যে রাখতে যাচ্ছ। At least one box will contain n by m object, তার মানে কি সিলিং হবে, একটা বক্সে অবশ্যই সিলিং থাকবে। আর at least one box contain at most floor, কমপক্ষে ফ্লোর থাকবে। তাহলে আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি এখানে কি হয়, যে ইউ হ্যাভ 22, n এর ভ্যালু 22 আর m এর ভ্যালু 5। তাহলে তুমি যদি n বাই m করো তাহলে কি হবে, 22 ডিভাইড বাই 5 করলে 4.4। তার মানে এখানে একটা আছে, একটা বলা হচ্ছে যে কমপক্ষে একটা বক্সে, তাহলে তোমার তো বক্স আছে, এটাও একটা ইন্টিজার আর এটাও একটা ইন্টিজার, তার মানে তুমি তো এখানে, আর তোমার রেজাল্ট হবে একটা ইন্টিজার, তার মানে বলা হচ্ছে কমপক্ষে একটা বক্সে এই 4.5 থেকে বেশি থাকবে। তার মানে তুমি এরকম করতে পারো যে বক্স 1 এ দিলা 5টা, বক্স 2 তে দিলা 5টা, বক্স 3 তে দিলা, বক্স 3 তে দিলা 4টা, তারপরে 4টা, তাহলে আমার আছে হলো টোটাল বক্স হবে অ্যাকর্ডিং টু ফর্মুলা যে at least n আর m boxes, at least one box will contain, এটার সিলিংটা 5টা, এবং at least one box will at most this, তার মানে সিলিংটা এখানে তুমি 5টা দিতে পারবা, এখানেও 5টা দিতে পারবা। তাহলে আমার আরো 5 আর 5 10টা গেল, 4। আচ্ছা, আমার তো বক্স হয় 5টা, তাহলে বক্স এটা 3, এটা 4, এটা বক্স 5, এখানে দিলাম 4টা, এখানে দিলাম 4টা। তার মানে দেখো ওরা বলছে at least একটার বেশি বক্সে এইটার সিলিং থাকবে, তাহলে 4.4, এটার যদি সিলিং নাও কয়টা আসে, 5টা। আবার বলছে at least কমপক্ষে at most একটার বেশি ফ্লোর থাকবে 4.4, এটার যদি ফ্লোর নাও তাহলে কয়টা আসছে, 4টা। তাহলে দেখো তুমি যখন এই 5টা বক্সে 22টা কন্টেন্টকে, আইটেমকে এই 5টা বক্সের মধ্যে তুমি স্টোর করবা, তখন কিন্তু এই ফর্মুলাটা, তাহলে এই ফর্মুলাটাকে বলা হচ্ছে ডিরিচলেট box principle. Let m and n be the positive integer. If n items are stored into m boxes, then at least one box will contain at least sling of this object. At least one box will contain at most floor of this. তাহলে এইটা হলো ডিরিচলেট প্রিন্সিপাল। এটা যে কোনো প্রবলেম আসলে এই প্রিন্সিপালের উপর বেস করে প্রমাণ করে দেখাতে হবে। এরপরে যদি প্রিন্সিপালটা এটা হয়, হাউ ক্যান ইউ প্রুভ ইট, যদি এটা প্রমাণ করতে আসে তাহলে তোমাকে এই দুটো স্টেটমেন্ট লিখতে হবে। বাই কন্ট্রাডিকশন assume each of the m box contain fewer than n by m object. By contradiction, each of the m box contain fewer than this. তার মানে এই ভ্যালুটা কি হবে, n equals to, n টা তো আমার টোটাল নাম্বার অফ আইটেম ছিল, আমি m টা বক্সের মধ্যে, তাহলে ইচ অফ দা প্রত্যেকটা বক্সেই এটার থেকে ছোট থাকবে, সিলিং থেকে ছোট থাকবে যদি হয়
তাহলে m ইন্টু এটার সিলিং -1 অর m বাই n বাই m, তার মানে এটা আমি এখানে নিয়ে আসলাম +1 ইকুয়ালস টু দিস, হুইচ ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কেমনি ইম্পসিবল আমরা আগের প্রবলেমটা দেখাই। এখানে দেখো তোমার n এর ভ্যালু 22, m এর ভ্যালু 5, তুমি নিলা, রেজাল্ট আসলো কত 4.5। 4.5 কে যদি সিলিং করো তাহলে তুমি পেলা 5। এই 5 কে যদি তুমি 5টা বক্স দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে আসলো 25। n এর ভ্যালু তো 25 না, n এর ভ্যালু তো অনলি 22। তার মানে প্র্যাকটিক্যালি দিস ইজ নট পসিবল, প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল। এটা কি ক্লিয়ার সবাই? প্রথম যে স্টেটমেন্টটা আমরা লিখলাম, এই স্টেটমেন্টটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, সেটা আমরা এখানেই দেখলাম যে আমি বললাম n এর ভ্যালু 22, m এর ভ্যালু 5, এটাকে ডিভাইড করলে 4.4, এটাকে সিলিং করলে আসে 5, 5 এর সাথে যদি m দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি 25, বাট আমার n এর ভ্যালু ছিল 22, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তার মানে এইটাকে আমরা প্রুভ করতেছি বাই কন্ট্রাডিকশন, যেটা আমরা ডিসক্রিট ম্যাথে শিখে আসার কথা, যে হোয়াট ইজ প্রুভ বাই কন্ট্রাডিকশন। সিমিলারলি ইফ m বক্স কন্টেন্ট সবগুলো যদি লেস দেন হয় তাহলে আমরা দেখি এটা যদি ফ্লোর করি তাহলে আসে 4, তাহলে আমার m এর ভ্যালু হলো 5, তাহলে 5 ইন্টু 4 করলে হয় 20, বাট আমার n এর ভ্যালু তো 20 না, n এর ভ্যালু হলো 22, যেটাও প্র্যাকটিক্যালি ইম্পসিবল, যেটাও প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাহলে পসিবল কি, কিছু বক্স থাকবে ফ্লোর ভ্যালু নিবে আর কিছু বক্স থাকবে সিলিং ভ্যালু নিবে, এটাই প্র্যাকটিক্যালি পসিবল। এটা কি ক্লিয়ার টু অল? এখানে যে ডিরিচলেট প্রিন্সিপালটা বলছে তার প্রুফটা এটা, তাহলে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যদি এই দুটো ইম্পসিবল হয় তাহলে এর যে প্রিন্সিপাল দুইটা সেই প্রিন্সিপাল দুইটা ট্রু। তাহলে আমি যদি আরেকটু রিকল করি যে হোয়াট ইজ প্রুফ বাই কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন হলো কোশ্চেনে যা দেয়া থাকবে সেটাকে তুমি উল্টাটা চিন্তা করবা। যদি বলা হয় যে দিস ইজ ট্রু, তুমি শুরুতেই বলবা যে না দিস ইজ ফলস। পরে যদি তুমি প্রমাণ করতে পারো এটা ফলস, তার মানে কোশ্চেনটা ভুল। আর যদি না তুমি অ্যাজিউম করে নিলা যে এটা ফলস, বাট তুমি দেখলা যে ফলস, এটা প্রমাণ করার জন্য তোমার কাছে ইউ ডোন্ট হ্যাভ এনাফ এভিডেন্স, তার মানে কোশ্চেনটা ট্রু ছিল। তাহলে দিস মেথড ইজ কল্ড প্রুফ বাই কন্ট্রাডিকশন। যে যা বলবে তার উল্টাটা চিন্তা করবা, যা বলবে তার উল্টাটা চিন্তা করবা এবং দেখাবা যে এটা পসিবল না, তার মানে অরিজিনালি কোশ্চেনে যেটা বলা ছিল দ্যাট ইজ ট্রু। দিস ইজ ক্লিয়ার টু অল? আমাকে কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে কি এই ডিরিচলেট প্রিন্সিপালটা বুঝছো? ডিরিচলেট প্রিন্সিপালটা কি বলতে যাচ্ছে? স্যার আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, সেটা বলা হচ্ছে, ওরা যেটা বলতে চাচ্ছে যে মনে করো তোমার একটা এমটা বক্স আছে, তোর এম এর ভ্যালু আমি দিলাম কত দিব, 4 দিলাম, আর এনটা আইটেম আছে তার ভ্যালু আমি দিলাম 30। তাহলে তুমি যদি n বাই m করো তাহলে তুমি পাবা 30 না, আচ্ছা 30 বাই 4, 7.5। তুমি যদি এই 7.5 এর ফ্লোর নাও তাহলে আসবে 7। তোরা বলতে চাচ্ছে যে তুমি সবগুলা বক্সে যদি ফ্লোরটা ইউজ করো তাহলে 7 আর 4 করলে 28, বা 28 তো এটার সাথে ম্যাচ করে না, তাহলে এটা ট্রু না। আবার তুমি যদি এই 7.5 এর স্লিং নাও তাহলে আসবে 8 ইন্টু যদি 4 করো 32, যেটাও তোমার এই 30 সাথে ম্যাচ করে না। তার মানে তুমি কখনোই সবগুলা বক্সের জন্য, সবগুলা কন্ডিশনের জন্য ফ্লোর নিতে পারবা না, সিলিং নিতে পারবা না। তাহলে তুমি কি নিতে পারবা? ডিরিচলেট প্রিন্সিপালে বলছে at least one box will contain at least floor of n by m object
and at least one box will contain at most floor of n by m. ফার্স্টেরটা ছিল স্লিং আর পরেরটা ফ্লোর অফ দিস। তাহলে এইটা ট্রু। এইটা ট্রু করার জন্য আমরা শুরুতে বললাম যে না, আমরা সবগুলো বক্সের মধ্যেই সিলিংটা দিব। সিলিংটা দিয়ে আমি দেখলাম যে 32 হয়ে যায়, বাট আমার আছে 30টা, মিললো না। তাহলে দিস ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। এরপরে আমি বললাম না, আমি সবগুলোর ফ্লোরটা নিব। তো ফ্লোরটা নিয়ে আমি দেখালাম এখানে যে ফ্লোরটা নিলে 28 হয়, যেটা আমার প্র্যাকটিক্যালি পসিবল না। তারপর আমি বললাম যে না, এটা ফ্লোরও পসিবল না, সিলিংও পসিবল না। তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি পসিবল? অ্যাকচুয়ালি পসিবল হলো এটা। অ্যাকচুয়ালি পসিবল দিস। দিস ইজ ট্রু। এটা অ্যাকচুয়ালি পসিবল। তাহলে এটা আমাদের গেল। এখন ওইটা আমরা প্রথম 4টা প্রিন্সিপাল থেকে আহ দেখলাম আমরা ওইটা। এরপরে আরো অনেকগুলো প্রিন্সিপাল আছে। সেটা হলো 5 নাম্বার যে প্রপার্টিসটা, ফ্লোর অফ এক্স ইকুয়াল টু একটা এন ইফ, যদি সেই এন এর ভ্যালুটা মোর দেন অর ইকুয়ালস টু এক্স আর লেস দেন অর ইকুয়ালস টু এন প্লাস 1। এটা হতে পারে ফ্লোর অফ এন ইকুয়ালস টু এন। এই কন্ডিশনটা ট্রু হতে পারে যে এক্স মাইনাস 1 থেকে বড় আর এক্স থেকে ছোট, অথবা n এর ভ্যালুটা n মাইনাস 1 এক্স দিস। তাহলে এরকম ভাবে ইউ উইল গেট মোর প্রপার্টিজ হুইচ ক্যান বি স্যাটিসফাই দিন। আর লেফট সাইডে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য থিং হোয়ার ইউর অ্যাকচুয়াল ভ্যালু লাইস। যে হরাইজন্টাল যে লাইনটা দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে ডিফাইন করা হচ্ছে যে এটার ফ্লোরে কি আছে আর সিলিং এ কি আছে। এবং দেখো, একটা গ্রিন লাইনের ব্লু লাইনের লেফটে আছে সব রেড আর রাইটে আছে সব কি গ্রিন বলে মনে হয়, গ্রিন একটা ব্লু আর গ্রিন। তা লেফট সাইডেরটা তোমার ফ্লোর আর রাইট সাইডেরটা এক্স এর ক্ষেত্রে সিলিং। আর ভার্টিক্যালের ক্ষেত্রে উপরেরটা তোমার ফ্লোর আর নিচেরটা উপরেরটা তোমার সিলিং আর নিচেরটা তোমার ফ্লোর। তাহলে এখানে আমি এই যে 13টা প্রপার্টিজ দেখতে পাচ্ছি, তো তোমরা এই 13টা প্রপার্টিজ ভালো করে পড়বে, এবং যদি এগুলোর এক্সপ্লেনেশন দরকার হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এক্সপ্লেনেশন গুলা দিতে হবে। তাহলে এক্সপ্লেনেশন গুলো কেমনে দিবা? উইথ ম্যাথমেটিক্স, উইথ এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদের এই এক্সপ্লেনেশন গুলা রেডি করতে হবে। তারপরে আচ্ছা, সবাই এই থিওরামটা ইম্পর্টেন্ট, এই থিওরামটা একটু খাতায় কপি করার চেষ্টা করো, তারপর আমি একটু বুঝাই দিচ্ছি যে floor of x plus y is equal to floor of x plus floor of y হতে পারে, or floor of x plus floor of y plus 1 ও হতে পারে যদি x আর y ভ্যালু 0 থেকে বড় 1 থেকে ছোট হয়। আর একটা 1 অ্যাড করা লাগবে যদি x আর y এর ভ্যালু 1 থেকে বড় আর 2 থেকে ছোট হয়। এটা তোমরা প্র্যাকটিক্যালি যদি একটু কোনো নাম্বার নিয়ে x এর ভ্যালু যদি 0.5 আর y এর ভ্যালু যদি 0.3 হয় তাহলে উপরেরটা হবে, আর x এর ভ্যালু যদি 0.7 আর y এর ভ্যালু যদি 0.8 হয় তাহলে দেখবা নিচের কন্ডিশনটা আসবে। তোমরা একটু প্রমাণ করে দেখো তো, যে এখানে এই প্রুফটার জন্য প্রথম পার্টটার জন্য x এর ভ্যালু 0.4 আর y এর ভ্যালু 0.3 নিলেই হবে ফার্স্টেরটার জন্য। আর 2 নম্বরটার জন্য x এর ভ্যালু যদি 0.8 আর y এর ভ্যালু যদি 0.7 হয় তাহলে দেখবা নিচেরটা আসে। নিচেরটা একটু প্রমাণ করে দেখো তো আসে নাকি সবাই। অর্থাৎ এইটার জন্য আমি উপরেরটা বলছি আর এইটার জন্য নিচেরটা, দেখো তো প্রুফ হয় নাকি।
এখানে তোমাদের এটা, তাহলে এখানে বলা হলো where x is equal to x minus floor of x is a fraction part of x. Let x equal to floor of x plus x and y equal to floor of y plus y. যদি তুমি এটাকে অ্যাড করো, x plus y দুইটার ফ্লোর অ্যাড করো, তাহলে কি পাও? x এর জায়গায় তুমি ধরে নিলা ফ্লোর অফ x আর x, ফ্লোর অফ x আর এই x টা। আর y এর জায়গায় তুমি ধরে নিলা ফ্লোর অফ y প্লাস y, ফ্লোর অফ y প্লাস y। তাহলে ফ্লোর অফ x প্লাস ফ্লোর অফ y ইজ ইকুয়াল টু কি? x and y সেট। এটা তুমি লিখতে পারো। তার মানে x আর y দুইটা যদি অ্যাড করো, x আর y যদি দুইটা তুমি অ্যাড করো, তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হয়, 0.8 প্লাস 0.7 দুইটাই যদি অ্যাড করো, তাহলে এটা হবে কত? 1.5। তার যদি তুমি ফ্লোর নাও, তাহলে কি পাবা? 1 পাবা। তার মানে ওখানে দেখো 1 অ্যাড হচ্ছে। আর যদি তুমি এইটা নিতা, x এর ভ্যালু 3 আর 0টা নিতা, তাহলে 0.4 প্লাস 0.3 এটা আসতো 0.7। এটা যদি তুমি ফ্লোর নিতা, তাহলে দেখো আসতো 0। তাহলে 0টা তো আমার দেয়া লাগে না। তো এটাই হলো যেখানে বলছে যে তোমার যদি এই দুটার ইন্ডিভিজুয়াল ভ্যালু অ্যাড করার পর যদি 0 থেকে বড় 1 থেকে ছোট হয়, তাহলে রেজাল্টটা আলটিমেটলি 0ই আসবে। আর যদি তুমি এই দুটার ভ্যালু 1 থেকে বড়, তাহলে 1.5 is bigger than 1, 1.5 is bigger than 1, less than 2, এটা থেকে যদি ফ্লোর নাও, তাহলে এখানে একটা এক্সট্রা 1 অ্যাড আসবে। সেই 1টা আমি এখানে প্রমাণ করে দিলাম। তাহলে দিস ইজ দ্য প্রুফ অফ দিস প্রপার্টি, প্রপার্টি অফ 9। এখানে যে 9 নাম্বার যে প্রপার্টিটা ছিল, বুঝতে পারছো তোমরা সবাই? এরকম অনেকগুলো প্রপার্টিজ আছে তোমাদের বই থেকে। একটু এর বাইরেও কোনো প্রপার্টিজ পরীক্ষা আসতে পারে, সেগুলো কিন্তু বই থেকে একটু দেখতে হবে। এরপর আরেকটা থিওরাম, ইম্পর্টেন্ট থিওরাম, the given necessary and sufficient condition for n and x so that floor of nx is equal to n টাকে নাম্বার ইয়ার ফাংশনের বাইরে নিয়ে আসবো, n floor of x where n is an integer। n যদি যে কোনো ইন্টিজার হয়, তাহলে এটার সাফিসিয়েন্ট কন্ডিশন কি হবে, এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা কি? যে again you should write x equal to floor of x plus sum of x। তার মানে এখানে কিছু x আছে, you don't know the value of it, then floor of nx is equal to floor of n, floor of x and n sum of x। তার মানে জাস্ট তুমি যেহেতু x এর ভ্যালুটা এইটা দ্বারা সাবস্টিটিউট করে দিলা, যদি করে দাও x এর জায়গায় যদি এটা বসায় দাও, তাহলে ইউ আর গেটিং দিস। তার মানে এটাকে যদি সিম্পলিফাই করো, n floor of x plus nx star floor, as x is the non-negative, যদি x non-negative হয়, so n floor nx, so it is nx, সেটাও কি হবে? non-negative হবে। so nx equal to n floor of x if and only if nx হলো 1 by n। তাহলে 1 by n এটা কোত্থেকে আসলো? এটা যদি দেখো, if and only if function of x less than কত? 1 by x। 1 by x কেন দিছে? কারণ তুমি যদি
n যদি নন নেগেটিভ কোনো ভ্যালু হয় এবং এটা যদি তোমার 1 দিয়ে ডিভাইড করো, যদি আমরা এটা দেখি যে নন নেগেটিভ ভ্যালু ধরো 1 ডিভাইড n এর ভ্যালু 5, তার মানে এটা হবে 0.2 এবং 0.2 এর যদি তুমি ফ্লোর নাও আলটিমেটলি 0, তার মানে এটা কোনো ভ্যারি করে না। তার মানে n x এটার যেটা ফ্লোর আছে, তার মানে এখানে n x এর ফ্লোর একই মানে দিবে। তার মানে এখানে বাড়তি কোনো কিছু অ্যাড যদি হয়, সেই অ্যাড এর ভ্যালুটা আলটিমেটলি 0। আলটিমেটলি এই সেই অ্যাডিং এর ভ্যালুটা যেহেতু 0, তার মানে এটা তোমার রেজাল্টের সাথে কোনো ভ্যারি করবে না। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? এটাই হলো এখানে বলা হচ্ছে আর কি। আমি এই লেকচারটা একটা কি তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে, গুগল ক্লাসরুমে দেওয়া আছে?